হলো বৃন্দাবন। এই জঙ্গলের কোল ঘেঁষে বয়ে গেছে সুরমা নদী, আর নদীর পাড়ে দিয়ে গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট পাখিদের বাড়িঘর। এই জঙ্গলে পাখিদের বাড়িঘর যেমন খুব সাধারণ ছিল, তেমনি তারা দিনকালও খুব সাধারণ ভাবেই কাটাতো। কিন্তু ওই জঙ্গলে ছিল এক টুনি পাখি। টুনি তার মায়ের সাথে ছোট একটা কুঠিরে বাস করত। টুনি গরিব হলেও টুনির আচরণ ছিল একদম উচ্চ বিলাসী, সবসময় ধনীদের মতো চলতে ভালোবাসতো। বলছিলাম কি টুনিমা, একবার তো ছবিটা দেখ। টোনা অনেক ভালো ছেলে, তুই টোনাকে বিয়ে করলে অনেক সুখী হবি। দেখ দেখ। উফ মা, আমাকে তুমি বিরক্ত করো না তো। আমি কোনো টোনাকে বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করব কোনো রাজপুত্রকে। আমাকে পঙ্খিরাজ ঘোড়ায় করে এসে নিয়ে যাবে আর আমি হব রাজরানী। থাক মা টুনি, এবার এসব দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজের দিকে তাকিয়ে দেখ। আমরা যে অনেক গরিব, আমাদের এসব বিলাসিতা করা ঠিক না। তুই টোনাকে বিয়ে করবি মানে ওকেই করবি। না না মা, তুমি আমাকে একদম জোর করবে না। আমি গরিব টোনাকে বিয়ে করতে চাই না। আমার তাহলে বাকি জীবনটা গরিব হয়ে কাটাতে হবে। তাহলে তোকে সারা জীবন এভাবেই দিন কাটাতে হবে। শোন, তুই যদি টোনাকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমি এ বয়সে যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব, এই বলে দিলাম। থাক মা থাক, তোমাকে আর এত কাঁদতে হবে না। যাও, আমি টোনাকে বিয়ে করব। তবে আমার একটা শর্ত আছে, আমার বিয়েতে একদম ধনী পাখিদের মতো আয়োজন করতে হবে। কিন্তু কি করে সম্ভব রে মা? আমার কাছে যে অত টাকা নেই। আমরা যে গরিব পাখি, আমাদের যে অমন বিলাসিতা মানায় না। তোর সাধারণ ভাবেই বিয়ে হোক। না মা, আমি চাই আমার বিয়েতে বনে সব পাখিদের নিমন্ত্রণ করতে, বাড়ি অনেক সাজাতে চাই। তুমি টাকা কোথায় পাবে মানে তুমি জানো। তুমি তো ভবিষ্যতের জন্য টাকা জমিয়েছিলে, আর তোমার তো পুরনো আমলের অনেক গহনা আছে, সেগুলো বিক্রি করো। কিন্তু মারে, ওগুলোতে আমার কত স্মৃতি আছে। ওগুলো যে আমার মায়ের দেয়া, তুই তো ওগুলো পড়তে পারবি না। মা, ওগুলো পুরনো গহনা আমি পড়তে চাই না। তুমি আমার কথা মতো যদি চলো তাহলে আমি বিয়ে করব। মিনু মেয়ের এমন কথা শুনে বাধ্য হয়ে টুনির কথাই রাজি হয়ে যায়। আমার মা আমাকে কত শখ করে এসব গহনা বানিয়ে দিয়েছিল। কত বছর থেকে আমি এসব নিজের কাছে আগলে রেখেছিলাম, কিন্তু আজকে না আমাকে এসব বিক্রি করতে হলো। তবু আমার মেয়েটা সুখে থাক। মিনু বুকে পাথর চাপা দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করতে থাকে। লা 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 লা। আরে সুখী দিদি যে, তা যাচ্ছ কোথায় শুনি? কোথায় এবার যাচ্ছি দেখছিস না নাকি শুনি? কবুতরের জন্য জমিতে খাবার নিয়ে যাচ্ছি। কবুতর না খেয়ে কাজ করছে। কি, তুমি কি না এখন এই রোদের মাঝে কাদা জমিতে যাবে? ছি, তোমার এই সুন্দর শরীরে তো কাদা লেগে যাবে। টনি, তুই এমন ভাবখানা করছিস যেন কোনো কোটিপতি তুই, আর বিয়ে তো করছিস ওই পাশের বোনের টোনাকে। তা কি আমরা জানি না নাকি টোনাও এভাবে কাজ করে? কদিন পর তুইও জমিতে খাবার নিয়ে যাবি। তুমি ভুল করছো সুখী দিদি। আমি তো বিয়ের পর টোনাকে নিয়ে শহরে চলে যাব, আর বড় বড় দালান কোঠায় থাকবো। আর শোনো, কদিন পরে আমার বিয়ে, অনেক ধুমধাম করে বিয়ে হবে, অনেক অনেক আয়োজন করা হবে, একদম ধনী পাখিদের মতো। তুমি আসবে কিন্তু। কি ধুমধাম করে হবে তা আমি ভালো করেই জানি। আর আয়োজন করলেও নিশ্চয়ই মিনু মাসিকে কষ্ট দিয়ে আয়োজন করছিস, তা আমি ভালো করে জানি। এবার আমি আসি। আমাকে দেখে হিংসা জ্বলে যাচ্ছে, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। একবার টোনার সাথে বিয়ে হোক, তখন থাকবো না এই বনে। টনি এভাবেই সুখীর সাথে অহংকার নিয়ে কথা বলে আর পাখিদের নিমন্ত্রণ করতে থাকে। এদিকে মিনু বিয়ের টাকা জমাতে গিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর ধার দেনা করতে থাকে, কিন্তু এদিকে টনির কোনো চিন্তাই নেই। আর দুদিন পর আমার বিয়ে, মনে হচ্ছে কোনো রাজার মেয়ের বিয়ে হচ্ছে। এবার আমাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনতে হবে। কতদিনের ইচ্ছে আমার, একটা লাল শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে আমি বিয়ে করব। অনেক দামি হবে। কিন্তু টুনিমা, আমার কাছে যে অত টাকা নেই। পাখিদের কাছে ধার দেনা করে বিয়ের আয়োজন করছি। এই বুড়ো পাখিকে আর কে ধার দেয় বল? আমার কাছে 500 টাকা আছে। তুই এই টাকা দিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আয় মা, যা। কি, আমি কিনা 500 টাকা শাড়ি পরবো মা? আমি তো অনেক দামি শাড়ি পরবো। আমার বান্ধবী কাকুলির একটা দামি শাড়ি আছে, ওটাই নিয়ে আসবো। সে কি রে মা, তুই কিনা অন্যের দামি শাড়ি নিয়ে আসবি? আমাদের নিজের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। উফ মা, তুমি আবার আমাকে জ্ঞান দিতে আসলে? আমাকে আমার মতো চলতে দাও তো। আমি চললাম কাকুলির বাড়িতে।
শোন টুনি, এই লাল শাড়িটা কিন্তু কালু আমাকে কিনে দিয়েছে, 50,000 টাকা দাম। একদম নষ্ট করবি না কিন্তু, এই বলে দিলাম। আর যদি নষ্ট করিস তাহলে কিন্তু আমাকে জরিমানা দিতে হবে। তুই চিন্তা করিস না কাকুলি, আমি একদম আগের মতো ফেরত দিব। টনি শাড়ি নিয়ে বাড়িতে চলে আসে, আর এভাবেই 2 দিন কেটে যায়। টনির সাথে টোনার মহা ধুমধাম করে বিয়ে হয়, আর টোনা টনিকে বাড়িতে নিয়ে আসে। এটা তোমার বাড়ি? আমি ভেবেছিলাম অনেক সুন্দর একটা বাড়ি হবে তোমার। আর এ কি, এত গরম, একটা এসিও তো থাকতে পারতো। এসি নেই, এই নাও হাত পাখা, নিজেকে একটু জিরিয়ে নাও। টোনার কথায় টনি আর কোনো উত্তর দেয় না। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে টোনার এমন অভাবের সংসারেও টুনির বিলাসিতার শেষ নেই। টুনি টোনার কাছে সব সময় একটার পর একটা বায়না করতেই থাকে। টোনা, টোনা, আমাকে একটা গলার হার কিনে দিবে? কাল টিয়ে দিদির গলায় অনেক সুন্দর একটা হার দেখেছি, আমি তো কত সুন্দর, আমাকে নিশ্চয়ই ওই হার অনেক মানাবে। তুমি কি পাগল হয়ে গেলে টনি? একটা সোনার হারের কত দাম তুমি জানো? আমি একজন সাধারণ দিনমজুর, তোমাকে হার কিনে দিতে হলে আমাকে বাড়িঘর সব বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো বলবে। তোমার মতো গরিব পাখিকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি। কেন যে মায়ের কথা শুনে বিয়ে করলাম। টুনি রে টুনি, এই ছিল তোর কপালে। সবাইকে কত বড় মুখ করে বলতাম আমাকে রাজপুত্র বিয়ে করবে। অন্যের শাড়ি যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, সে কথা কি তুমি একবার ভেবে দেখেছো? দিব টোনা, আমি ঠিক সময় ফেরত দিব। ওই লাল শাড়ি দিয়ে আমি আবার সাজগোজ করব। একবার দামি গহনা কিনে দাও, তারপর ঠিক ফেরত দিব। সত্যি টনি, তুমি একদিন ঠিক বুঝতে পারবে তুমি ভুল ছিলে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে টোনার বাড়িতে ভালো কোনো আলমারি না থাকায় টুনি সেই দামি লাল শাড়ি সাধারণ ভাবেই রেখেছিল। একদিন টুনি লাল শাড়ি বের করতেই টুনির চোখ কপালে উঠে যায়। হায় হায়, এই কি সর্বনাশা কাণ্ড! শাড়ি তো পুরো ইঁদুর কেটেছে। এবার কি হবে? কাকুলিকে ছেঁড়া শাড়ি আমি ফেরত দিব কি করে? এটা তো অনেক দামি শাড়ি, এই মুহূর্তে এই শাড়ি কেনা আমার দ্বারা তো সম্ভব নয়। টুনি যখন ছেঁড়া শাড়ি নিয়ে মহা চিন্তায় পড়ে যায়, এমন সময় সেখানে কাকুলি চলে আসে। টুনি রে টুনি, আমার শাড়িটা কতদিন থেকে নিয়ে রেখেছিস, দে এবার আমার শাড়িটা আমাকে দে। এ কি, শাড়ি ইঁদুর কেটেছে কি করে? হায় 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 রে টুনি, তুই আমার শাড়িটা আবার আমাকে কিনে দিবি, এই আমি বলে দিলাম। আমার কথা শোন কাকুলি, আমার কাছে যে এত টাকা নেই, আমি তোকে নতুন শাড়ি কিনে দিব কি করে? তা আমি জানি না টুনি, আমি আমার শাড়ি ফেরত পেলেই হলো। কাকুলি ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে টুনি চিন্তা করতে থাকে আর টোনাকে সব কথা খুলে বলে। তোমাকে আগে সাবধান করেছিলাম টুনি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এবার আমাদের বাড়িঘর সব বিক্রি করে দিতে হবে। না টোনা, তোমাকে বাড়িঘর বিক্রি করতে হবে না, তখন তো আমাদের গাছতলায় থাকতে হবে। এর চেয়ে আজ থেকে আমিও তোমার মতো কাজ করব, দুজন কাজ করে টাকা জমিয়ে কাকুলি দিদিকে শাড়ি কিনে দিব। তুমি কি বলছো টুনি? আমি কি ঠিক শুনছি? তুমি কি না কাজ করবে? হ্যাঁ টোনা, আর সব বিলাসিতা ছেড়ে দিব আমি। টুনি তার কথা মতো কাজ করতে থাকে। টুনি সমস্ত বিলাসিতা বাদ দিয়ে দেয় আর টোনার সাথে প্রতিদিন জমিতে কাজ করতে যেত। পাশাপাশি তাদের নিজেদের যে জমিটুকু ছিল, টুনি তাতেও হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে। যেই কাদা দেখে একটা সময় আমি নাক ছিটকাতাম, সেই টনি কিনা আজ আমি জমিতে কাদায় কাজ করছি। সব হয়েছে আমার অতিরিক্ত লোভ, অহংকার আর বিলাসিতার জন্য। কি হলো টুনি? সন্ধ্যা তো হয়ে এলো, এখনো কি জমিতে কাজ করবে নাকি? বাড়িতে যাবে না? বাড়িতে চলো। এই তো টোনা, কাজ শেষের দিকে, চলো জমিটা আজ দুজন মিলে তৈরি করে চলে যাই, কাল সকাল সকাল চারা রোপণ করতে পারবো। এরপর টোনা টুনি মিলের জমিতে অনেক ভালো ফলন হয় আর দিনের পর দিন পরিশ্রম করার ফলে তারা ফসল বিক্রি করে অনেক টাকা পায়। টোনা, অবশেষে আমরা টাকা রোজগার করতে পেরেছি। এবার কাকুলি দিদির লাল শাড়ি ফেরত দিতে আমাদের আর কোনো বাধা নেই। এই সব কিছু হয়েছে তোমার পরিশ্রমের কারণে টুনি। তুমি যদি বিলাসিতা ছেড়ে পরিশ্রম না করতে তাহলে কখনোই এমনটা সম্ভব হতো না। তুমি একদম ঠিক কথাই বলেছো টোনা, আমি কখনো পরিশ্রম করতাম না, সবাইকে অনেক কষ্ট দিয়েছি, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট ছিলাম না। কিন্তু এই লাল শাড়ি আমাকে বাস্তবতা দেখিয়ে দিয়েছে, আমাকে পরিশ্রমী করে তুলেছে। আমি বুঝে গেছি টোনা, জীবনে চলতে গেলে আমাদের পরিশ্রম করা উচিত, কোনো কাজই ছোট নয়। তোমার এই পরিবর্তন দেখে আমি অনেক খুশি টুনি। চলো এবার কাকুলি দিদির শাড়ি কিনে দিতে হবে।
এরপর টোনাটুনি সেই একই রকম লাল শাড়ি কিনে কাকুলিকে দেয় আর তারপর তার মা মিনুর কাছে যায়। এ কি রে মা টুনি, তুই তুই এত কালো আর শুকিয়ে গেছিস কেন রে মা? পরিশ্রম করে মা, সারাদিন জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে আর বিলাসিতা ছেড়ে দিয়ে। হ্যাঁ, বিলাসিতা ছেড়ে। এরপর টোনা মিনুকে সব কথা খুলে বলে আর সব শুনে মিনু